নমস্কার, আমি সুপর্ণা। বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে আপনাদের স্বাগত। একসময় বলিউড শাসন করেছে বাংলায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল গোটা দেশের কাছে গৌরবের। সত্যজিৎ রায়ের হাত ধরেই বাংলা চলচ্চিত্র এনে দিয়েছিল দেশের প্রথম অস্কার। ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, বিমল রায়, ঋষিকেশ মুখোপাধ্যায়, শক্তি সামন্তর মতো পরিচালকরা উপহার দিয়েছেন একের পর এক হিট বাংলা সিনেমা। সেই গৌরব কেন হারাতে বসেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি? উঠছে প্রশ্ন। আমি ভালো নেই। ইন্ডাস্ট্রি শেষ, ইন্ডাস্ট্রি শেষ, ইন্ডাস্ট্রি শেষ। তো মুদিখানা দোকানে কাজ করছে, যে রাইটার সোনারপুরে বাড়ি, একটা বই খাতার দোকানে কাজ করছে, কিন্তু আমাদের যে কি পরিস্থিতি তারা তো বুঝতে পারছে না সেটা। একটু সকালে ভাবছি যে কালকে কি হবে, আবার বিকেলে ভাবছি যে পরের দিন সকালে কি হবে। আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ানস আমরা যারা আছি তাদের প্রত্যেকেরই অনেক যন্ত্রণা আছে, অনেক দুঃখ আছে। কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না, কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। টলিউড নাকি হয়ে উঠেছে সোরস লুইয়ের প্যারিস কিংবা হিটলারের বার্লিন। অভিযোগ উঠছে টলিউডে চলছে দাদাগিরি, গাজোয়ারি, তোলাবাজি, কাটমানি। ফেডারেশনকে ঢাল করেই চলছে ডিক্টেটরশিপ, আর তাতেই টলি পাড়া থেকে বিশ্বাস ভরসা হারিয়ে মুখ ফেরাচ্ছেন কলাকুশলীরা। কারা চালাচ্ছে এই দাদাগিরি? এখন দেখুন, সবই তো বিশ্বাস বলে তো আর কিছু নেই, সবই অবিশ্বাস হয়ে গেছে আমাদের টালিপাড়ায়। যারা উঁচু উঁচু বড় বড় মাথা, যারা আমরা বানিয়ে রেখেছি বড় মাথা, আর নিজেরা জোর করে বড় মাথা হয়েছে। যিনি মাথায় বসে আছেন ফেডারেশনে, তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন এর আগেও, শুধু রাজনৈতিক তকমা আছে বলে তিনি বেরিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা কাম্য নয়। সেই টিমের হেড তো দেখা যাচ্ছে এখন দ্য বিশ্বাস ব্রাদার। একা সৌরভ বিশ্বাসের এত হিম্মত হবে না। টালিগঞ্জে এই মুহূর্তে একদম বিশ্বাস ব্রাদার্স, তাদের হাতে রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি। সৌরভ বিশ্বাস একে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পরিসংখ্যান বলছে 2023 সালে টালিগঞ্জে ছোট বড় সিনেমা মিলিয়ে 134টি সিনেমা রিলিজ হয়েছিল। সেখানে 2024 সালে এই পরিসংখ্যানটা দাঁড়িয়েছে মাত্র 40। আর এখানেই উঠছে প্রশ্ন, কেন কমছে বাংলা সিনেমার সংখ্যা? টলিউডের রূপলি পর্দার উজ্জ্বল প্রদীপের নিচে কিসের অন্ধকার? গত বছর জুলাই থেকে আরো 1 জুলাই টলিউডে চলছে অচল অবস্থা। গিল্ড বনাম ফেডারেশনের অলিখিত লড়াইয়ে থমকে আছে একাধিক ছবি। অভিযোগ উঠছে টলিউডে চলছে হিটলারি শাসন। প্রতিবাদ করলেই বন্ধ করা হচ্ছে শুটিং, ব্যান হচ্ছেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী কিংবা টেকনিশিয়ানরা। জ্বলে যাচ্ছে প্রযোজকদের লগ্নি। প্রশ্ন উঠছে, কেন বাংলা ছবির দর্শকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কে বা কারা? টলিউডের এই স্বৈরশাসনের পর্দা ফাঁস করতেই আমাদের এই অনুষ্ঠান বিশ্বাসে অবিশ্বাস। আপনাদের দেখাবো টলিউডের রূপলি পর্দার সাদা কালো ছবি। গাজোয়ারি, তোলাবাজির শিকড় এতটাই গভীর যে প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা বাধ্য হচ্ছেন আদালতের দ্বারস্থ হতে। টলিউডে চলা অচল অবস্থার গভীরে ঢুকে আমরা কথা বলেছিলাম টালিগঞ্জের কলা কুশলী, প্রযোজক, পরিচালক, অভিনেতা, টেকনিশিয়ানদের সঙ্গে। তাদের সবার মুখে উঠে আসছে একটাই অভিযোগ, মাফিয়া রাজ।
কিছু বলার নেই, সিন্ডিকেট রাজ চলছে। কোন নির্দেশক কার সাথে কাজ, কোন প্রডিউসারের সঙ্গে কাজ করবেন না করবেন, এবং সেই প্রডিউসারকে কাজ করতে গেলে এখানে এই রকমের ব্যবস্থা করে দিতে হবে, তবে তিনি কাজ করতে পারবেন। তো এটা তো মাফিয়া ছাড়া, মাফিয়া রাজ ছাড়া, সিন্ডিকেট ছাড়া আর কি। পুরো টালিগঞ্জটা একটা মাফিয়ারাজে পরিণত হলো। কীরকমভাবে মাফিয়ারাজ? না, মানুষকে এখানে ডিরেক্টর হয়ে গেলেন পুতুল, হাতের পুতুল, পাপেট, এবং সে যদি কোনো ছবি করতে আসে তাকে নির্দেশ দেওয়া হলো যে বিভিন্ন এই সব চরিত্রে আমাদের এই আর্টিস্টগুলোকে নিতে হবে। কারণ লিখিততে ওরা যাবে না, ওরা শুধু মুখের ওই দাদাগিরি বলুন যে ভাষা, বা আপনি থ্রেট বলতে পারেন, থ্রেট কালচার যেটা এখন সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই থ্রেট কালচার কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে বহুদিন আগে থেকে চলে। আমি যা দেখছি যে একে ব্যান করে দেওয়া হলো, তাকে ব্যান করে দেওয়া, এটা তো ডিক্টেটরশিপ চলছে। মানে এখানে ওই লিখিত অলিখিত ঘটনা যেটা হচ্ছে, এখানে মাসেল পাওয়ার এবং যেটা আমি ক্ষমতার কথা বলছি, এই অসভ্যতাগুলো অনেক দিন ধরে চলে আসছে। ফেডারেশনের মাথায় থাকা লোকেরাই নাকি তাদের দলবল নিয়ে মাফিয়ারাজ চালাচ্ছে টলিউডে। টলিপাড়ার প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, কলা কুশলীদের কেউ প্রকাশ্যে আবার কেউ ভয়ে ক্যামেরার সামনে না এসেই এই একই অভিযোগ করছেন। কিন্তু কিভাবে টলিউডে চলছে এই মাফিয়ারাজ? এক কথায় বললে ইন্ডাস্ট্রিতে আর শিল্পের স্বাধীনতা নেই। ইন্ডাস্ট্রি এখন মুষ্টিমেয় কিছু লোকের পৈতৃক সম্পত্তি হয়ে উঠেছে। অভিযোগ উঠছে ওদের মাধ্যমে প্রযোজকদের টাকা লগ্নি করতে হবে, পরিচালকদের শিল্পী সত্তাকে জলাঞ্জলি দিয়ে ওদের কথা মতোই কাজ করতে হবে, কলা কুশলীদের ওদের অনুগত হতে হবে, তবেই মিলবে কাজ। এমনকি অযোগ্যদেরও কাজে নিতে হবে। টলিগঞ্জের রূপলী পর্দার আসল খলনায়ক কে বা কারা, আর কিভাবেই তারা চালাচ্ছেন এই ডিক্টেটরশিপ, দেখুন। রাজ্যের পালাবদলের পরই প্রভাবশালী দাদার হাত ধরে টলিউডে প্রবেশ ভাইয়ের। দাদা মন্ত্রী হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে এক শ্রেণীর কিছু যোগ্য মানুষদের বিশ্বাসের সুযোগ নিয়ে অযোগ্যদের কাজ পাইয়ে দেওয়া ও কাটমানির স্বার্থে টলিউডে শুরু হলো দাদা ভাইয়ের সিন্ডিকেট রাজ। তাদের এই ঔদ্ধত্যে ভয়ে মুখে কুলুপ এঁটে আপোষ করে নিয়েছেন টলিউডের ছোট বড় সব প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, কলা কুশলীরা। ভয় একটাই, প্রতিবাদ করলে পাছে কাজ না চলে যায়। টলিপাড়ায় কান পাতলে এখন লাইট ক্যামেরা অ্যাকশনের বদলে শোনা যায় গিল্ডের কার্ড বাতিলের শাসানি। কাজ জানার লোক কাজ পাচ্ছে না, যারা ভালো ভালো কাজ জানেন। আমি আমার কথা বলবো না, যারা আছে অনেকে ভালো ভালো কাজ করে, আর যারা কাজ জানে না তারা কাজ পাচ্ছে। তাহলে একটাই কারণ কাজ করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেখানে সংবিধান আমাকে আমার কাজের অধিকারটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে, টালিগঞ্জ সেখানে সেই স্বীকৃতিটা দেয়। এটা আমিও শুনেছি যে সম্প্রতি গিল্ডের কার্ড করাতে গেলেও ওই চারিদিকে সোনার উপর খুঁজতে হচ্ছে। এইখানেই মেইন জিনিস, আসলে না আমাদের শিরদাঁড়াটা বিক্রি হয়ে গেছে বা বন্ধক রাখা। এদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতে গেলে কার্ড নেই, ভালো ভালো প্রজেক্ট ছেড়ে দিতে হচ্ছে, যেহেতু আমার কার্ড নেই, অ্যাসিস্ট্যান্ট গিল্ডের কার্ড নেই, তো সেহেতু আমি কাজ করতে পারছি না। আবার অভিনয়ের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে সেখানে আমাকে বলছে কমিশন দিতে হবে। যত দিন এগিয়েছে ততই স্বরূপ প্রকাশ পেয়েছে মন্ত্রী ভ্রাতার। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এখন অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। কিন্তু এটা ঘটনা যে দীর্ঘদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়মের বেড়াজালগুলো এমনভাবে তৈরি হয়েছে যে মানুষের কাজ করা ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ছোট প্রডিউসারদের জন্য প্রায় ইম্পসিবল হয়ে যাচ্ছে, তারা কোনো ফ্লেক্সিবিলিটি পায় না। যে আইনগুলো তৈরি হচ্ছে সে আইনগুলো একতরফাভাবে তৈরি হচ্ছে। তৈরি করছে কে? ফেডারেশন কি অ্যাকচুয়ালি ল মেকিং বডি? ভারতবর্ষের কোথাও কি একটা ট্রেড ইউনিয়নের কোঅর্ডিনেটিং বডি যাদের কাজ মানুষের অধিকার রক্ষা করা, তারা কি ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ আসবে সেই বিনিয়োগগুলো কি পথ দিয়ে যাবে, কি নিয়মগুলো মানবে, এইটা তৈরি করার রেগুলেটরি বডি কি একটা ফেডারেশন হতে পারে? এরা আসছে না কারণ কি? বিভিন্ন রকমের আইনের জন্যে এইটা করতে হবে, ওটা করতে হবে, এইটা দরকার, ওইটাকে করতে হবে। কোনটা আইন এবং কোনটা আইন নয়, কোনটা আমরা বলবৎ করতে পারি এবং কোনটা পারি না, এটা কিন্তু আলোচনা করবার আজকে সময় এসেছে। কিন্তু তোমার ঘরে কাজ করতে গেলে তোমার মতন করেই আমায় কাজ করতে হবে। সেই জন্য আর সত্যজিৎ রায়, তপন সিনহা, মৃণাল সেন, ঋত্বিক ঘটক হবে না।
আর হবে না। এখানেই থেমে নেই। টালিগঞ্জের কলাকুশলীদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাদের রোজ থেকেও কাটমানি তোলার অভিযোগ উঠছে। একথা আমরা বলছি না, এমনই অভিযোগ তুলছেন টালিগঞ্জের কলাকুশলীরা। সাধারণ টেকনিশিয়ান যাদের কি বলবো অগ্রে পশ্চাতে কেউ নেই, তার ভেতরে যদি যতই বিপ্লবী সত্তা থাকুক না কেন, সে এখানে বিপ্লব করতে পারবে না। ভালো স্টোরি নিতে গেলে কাটমানি দিতে হবে তো। কাটমানিটা চাই। এবং আমি আমাদের কথা তো পরে বলছি, টেকনিশিয়ানসরা একটা কার্ড করতে গেলেও তাকে কাটমানি দিতে হয়। টেকনিশিয়ান সামান্য, তারা কাটমানি দিতে হয়। তারপর যারা জুনিয়র আর্টিস্ট, তাদের একটা পোর্শন অফ টাকা চলে যাবে। টকি আর্টিস্ট হোক, নন টকি আর্টিস্ট হোক, তাদের একটা টাকা চলে গেল। সর্বস্তরে তুমি আমাকে টাকা দাও, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আনুগত্য চাই, প্রশ্নহীন আনুগত্য চাই। সুতরাং কাউকে যদি কাজ করতে হয়, গিল্ডের কার্ড বানাতে হয়, ওখানে যেতে হবে, সেখানে কমিশন দিতে হবে। সরি, আমি কমিশন দিয়ে কাজ করতে পারবো না। কলাকুশলীদের দৈনিক রোজ থেকেও তোলা হচ্ছে কাটমানি। কাটমানি না দিলে টালিগঞ্জের রূপলী পর্দায় জুটবে না কাজ। একেবারে ভাতে মারার কৌশল, নেই প্রতিবাদের উপায়ও। কাজ হারিয়ে একেবারে অসহায় বহু অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও টেকনিশিয়ান। ফেডারেশনের এই দাদাগিরির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। পরে পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, সুব্রত সেনের মতো অভিনেতা, পরিচালকরাও আদালতে দ্বারস্থ হন। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কলাকুশলীদের সংগঠন ফেডারেশনের সঙ্গে দীর্ঘদিন ধরেই এই দ্বন্দ্ব চলছে পরিচালক, প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীদের। গত বছর জুলাইয়ে এই সংঘাতের জ্বালামুখ থেকে বেরিয়ে আসে ক্ষোভের আগুন। স্টুডিও পাড়ায় বেশ কিছুদিন বন্ধও থাকে সমস্ত শুটিং। অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক, প্রযোজকদের একাংশ অভিযোগ তোলেন ফেডারেশন যা খুশি তাই চাপিয়ে দিচ্ছে একতরফাভাবে। কতজন নিয়ে শুটিং করতে হবে, কি ক্যামেরা ব্যবহার করতে হবে, আউটডোরে কতজন নিয়ে যেতে হবে, এমনকি কোথায় কতক্ষণ শুটিং করতে হবে, এই রকম যাবতীয় বিষয়ে অনধিকার নাক গলাচ্ছে ফেডারেশন। কথা না শুনলে পরিচালক, প্রযোজকদের কাজ বয়কট করা হচ্ছে। এতে ক্ষতি হচ্ছে শুটিংয়ের। আর এই কারণে বাইরে থেকে কোনো প্রযোজক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করছেন না। এবং সেই কাজগুলো কমছে কিন্তু এই রুলগুলোর ফলে। রুলগুলো কি কি? জাস্ট ছোট 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 করে বলা যে এতগুলো আমি একটা কাজ করব, সেই কাজে আমি কতগুলো লোক নেব, এইটা আগে থেকে বাইরে থেকে কি করে ঠিক, এটা ভারতবর্ষের কোনো ব্যবসাতে হয় যে আজকে যে কোনো লোক কলকাতায় এসে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তাকে কোনো একটা ফেডারেশনের মান্যতা পেতে হবে এবং তারা নিয়ন্ত্রণ করবেন। কেন হবে না? বাগবাজারে শুটিং হচ্ছে, টিফিন আসছে এই যে সিনেমা হলটা আছে, এই সিনেমা হলটার পাশের একটা দোকান থেকে, এবং আপনাকে নিতে হবে। যে টেকনিশিয়ান আমি জানি এই খুব এবল টেকনিশিয়ান, আমি চাইছি ওকে না, ও তো অনেকগুলো কাজ করছে, দরকার নেই, আমরা রোটেশনে অমুককে দেবো। একজন চলচ্চিত্র কর্মী তিনি যদি কোনো গিল্ডের সদস্য না হন, তাহলে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। যদি একান্তই করেন, তাহলে সেই সমস্ত বিভাগে গিল্ডের লোকেদের নেওয়ার পরে পার্টি সদস্য হিসেবে তাকে নিয়োগ করা হয়। এইটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 21, আর্টিকেল 21 এর পরিপন্থী, যা সমস্ত নাগরিকদের আইনি যে কোনো কাজে নিজেদের ইচ্ছা মতো নিযুক্ত হওয়ার অধিকার দেয়। কোনোভাবে কোনো ট্রেড ইউনিয়ন সেই অধিকার কেড়ে নিতে পারে। এই সব নিয়মের বিরুদ্ধেই পথে নেমে প্রতিবাদ শুরু করেন টলিপাড়ার একাধিক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজকরা। এমনকি সাংসদ, অভিনেতা ও প্রযোজক দেবও রেহাই পাননি টলিপাড়ার এই মাফিয়ারাজ থেকে। সেই সঙ্গে প্রকাশ পায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। হোপ বলে একটা শব্দ আছে, আশা বলে একটা শব্দ আছে। আমরা আশাবাদী যে আজকে যে কথাগুলো হলো, আজকে যে আদান প্রদান হলো, সিএমকে সামনে রেখে সিএম মাঝখানে ছিলেন, আমরা প্রচণ্ডভাবে হোপফুল যে যেই জিনিসটা আমরা চেয়েছি সেই জিনিসটা আগামী নভেম্বরের মধ্যে সেটা যেন আমরা ফলাফল করতে পারি। আমাদের কিছু নিয়ম কারণ যেটা একটু লিবার্টি দরকার ছিল অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার, সেই লিবার্টিটা আমরা চেয়েছি। আমরা কারোর অধিকার বা কাউকে সরানোর জন্য কোনোদিন আমরা পক্ষ রাখিনি, কেনা এই লোকটাকে সরাতে হবে, সেই লোকটাকে এই করতে হবে, এই ডিপার্টমেন্টের আমরা সেইটার মধ্যে যাইনি। আমরা শুধু আমাদের লিবার্টি আর আমরা শুধু আমাদের অধিকারের কথাটা বলি। টালিগঞ্জের এই অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও গৌতম ঘোষরা। টলিপাড়ার অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী এই তিনজনকে রেখে একটি কমিটি গড়ে দেন।
কথা ছিল 3 মাসের মধ্যে এই সমস্যার সমাধানের রিপোর্ট দেবে কমিটি, কিন্তু অভিযোগ সেই রিপোর্ট আর আসেনি, মেলেনি কোনো সমাধান। পরে এক প্রকার বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বিদুলা ভট্টাচার্য। পরে তার পাশে দাঁড়াতে অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রনীল রায়চৌধুরী, সুদেষ্ণা রায়, সুব্রত সেনরাও ফেডারেশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। আমরা জানতাম যে একটি কমিটি তৈরি হবে, আমাদের বলা হয়েছিল 3.5 মাস আগে যে একটি কমিটি তৈরি করে সেটা ফেডারেশন তার এখতিয়ার বহির্ভূত কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখছি, একটু রিপোর্ট জমা দেবে। আমরা 3 মাসের বদলে প্রায় 4 মাস অব্দি অপেক্ষা করেছি, কিন্তু দেখেছি যে কমিটিটি তৈরি হয়নি। তো সেই কারণে আমরা সিসিআই এবং পরবর্তীতে আরও অন্যান্য আদালতের দ্বারস্থ হব। আদালতের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, টলিউডে কেউ স্বাধীনভাবে কাজ করতে চাইলে বাধা দেওয়া যাবে না। কারো জীবিকা ব্যবসা বন্ধ করার অধিকার নেই কোনো সংগঠনের। এটা নিশ্চিত করতে হবে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবকে। অচলাবস্থা কাটাতে হবে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরকেই। কিন্তু এই অচলাবস্থা কাটানোর দায় নিতে চায়নি রাজ্য সরকার। তাই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। কিন্তু রাজ্যের আবেদন খারিজ করে এই অচলাবস্থা কাটানোর দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে বলে জানিয়ে দেয় আদালত এবং মামলা ফেরত পাঠায় বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চেই, যে মামলা এখনও আদালতে বিচারাধীন। আপাতত যেটা উনি বলেছেন সেইটা হচ্ছে যে আমাদের যে এই অসহযোগিতাগুলো করা হচ্ছে আমাদের অনেক মেম্বারের সঙ্গে, অনেকের সঙ্গে নিজস্ব একটা কায়দায় অন্যরকমভাবে, সেইটাতে এখন ইনভলভ হয়েছেন, সেটা দেখরেখ করবেন বা সেটাতে দায়িত্ব নেবেন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, সেই ডিপার্টমেন্ট, তার সেক্রেটারি। তার কাছে আমরা এই অভিযোগগুলি জানাবো এবং কোর্ট আজকে সেইটি নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে কোনোভাবে যদি আমাদের কাজ, আমাদের ইন্ডিপেন্ডেন্ট অধিকারের যে কাজ, লাইফ এবং লাইভলিহুডের যদি কোনো অধিকারে কোনো রকমের কোনো আটকানোর চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে আদালত আজকে বলেছেন যে আমরা পুলিশের কাছেও যেতে পারি। সেরকম ঘটনা যদি আবার ঘটে আমাদের সঙ্গে, তাহলে আমরা তথ্য ও সংস্কৃতি দপ্তরকে সেটার পুরো জিনিসটা লিখে আমরা জানাতে পারবো এবং সেখানে তথ্য এবং সংস্কৃতি দপ্তরকে সরাসরি তার মধ্যে ইনভলভ বা জড়িত হতে হবে। আদালতের হস্তক্ষেপে টলিপাড়ার এই অচলাবস্থার সমাধান সূত্রের অপেক্ষায় অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক প্রযোজকরা। কবে আবারও মাফিয়ারাজ মুক্ত হবে টলিপাড়া? কবে আবার ভালো ছবি উপহার দেবে বাংলার দর্শকদের? কবে আবার ফিরে আসবে সৃজনশীল বাংলা সিনেমা? কবে আবার পুনরুদ্ধার হবে বাংলা চলচ্চিত্রের হারানো সেই গৌরব? কবে আবারও বাংলা সিনেমার কদর আগের মতোই স্বীকৃতি পাবে দেশে দেশে? অপেক্ষায় বাংলার দর্শকরাও। শুধু আদালতে নয়, আদালতের বাইরেও একাধিকবার মুখ খুলেছেন টালিগঞ্জের কলাকুশলীরা। টালিগঞ্জের রূপলী পর্দায় মাফিয়ারাজ নিয়ে কি বলছেন তারা, সেটাই জানতে আমরা কথা বলেছিলাম টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী পরিচালকদের সঙ্গে। কি বলছেন তারা, শুনুন। টাকা দিতে হয় মানে এখানে তো এরা অ্যাকচুয়ালি কাটমানি নেয়, মানে কি ত্রাস, মানে এক ধরনের ত্রাস লোকের কাজ করছে, এক ধরনের এক্সপ্লয়টেশন হচ্ছে। মানে ধরো এটা মানে মেকআপ গিল্ডের বা রিসেন্টলি আমরা একটা শুনেছিলাম যে একটি মেয়ে হেয়ার ড্রেসার, তার ওরকম কাজ নেই, সে একটা কাজের কথা বিয়ে হয়েছিল, সে কাজটা করতে গিয়েছিল, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, সে একটা ড্রাস্টিক স্টেপ নেওয়ার কথা ভেবেছিল চিঠি দিয়ে। সেটাও তো এই কেন্দ্রিকই। তুমি আমাকে দেখছো না ভাই, আমার কি করে সংসার চলবে, আমি কিভাবে বেঁচে আছি, আমার কত কষ্ট করে আমি রয়েছি, সেইটা তুমি দেখছো না, কিন্তু তুমি মাথার উপরে ছড়িটা ঘুরিয়ে যাচ্ছ এবং তোমাকে সেইটা ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার বসে। এক্স্যাক্টলি তাই। এবং তোমাকে এরা যা বলে যাবে মানে তাতে তোমাকে ইয়েস ম্যান হতে হবে। এই ইয়েস ম্যান হওয়াটা কিন্তু প্রচণ্ড একটা বিষয়। মানে মেয়েরা একরকমভাবে ইয়েসম্যানগিরি করে, পুরুষরা তার বাড়ির বাজার করে দেবে, তার ইলেকট্রিক বিল দিয়ে দেবে, মানে এরকম বিবিধ ঘটনা আছে। অসুবিধা কী? 1 নম্বর আমি বলবো 1, 2, 3, 4 করে যদি বলি। 1 নম্বর হচ্ছে যেখানে টেকনিশিয়ানরা সবাই কাজ পায় না, যাতে সবাই কাজ পায় সেটা দেখা উচিত। 2 নম্বর হচ্ছে সব টেকনিশিয়ানদের সমমান নয়, এই মান পরীক্ষা করার জন্যে বা এটা একটা নির্ধারণ করার জন্য একটা কোনো বডি থাকা উচিত যারা মানে ABC গ্রেড। 3 নম্বর শুধুমাত্র ওই মিনিমাম ওয়েজেস কী হবে সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়, কিন্তু এই মিনিমাম ওয়েজ এইটা যুক্তিসঙ্গত কিনা
বাকি টেকনিশিয়ানরা সেটা মানছেন কিনা এবং প্রডিউসার সেটা দিতে পারবেন কিনা এটাও ভাবার আছে। যেহেতু ছবির লোক, ছবির কথাই বলি, নানা পাটেকার খুব দারুণ একটা সংলাপ ছিল যে এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়। আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা হয়ে গেছে তাই। আছে গুটি কয়েক মুষ্টিমেয় লোক, তারা কিন্তু এত লক্ষ লক্ষ পরিবারকে শেষ করে দিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু আগামী প্রজন্মের জন্য, আগামী দিনের জন্য, বা আপনি যেটা বলছেন দর্শক ভালো কিছু পাচ্ছে না, এটার জন্য খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক। টলিপাড়ায় যারা এতদিন লক্ষ লক্ষ মানুষের বিনোদনের ব্যবস্থা করে দিতেন, এখন তারাই মাফিয়া রাজের শিকার হয়ে বাস করছেন টালির ঘরে। কেউ বা সংসার টানতে বদলেই ফেলেছেন পেশা। সবই তো বিশ্বাস বলে তো আর কিছু নেই, সবই অবিশ্বাস হয়ে গেছে আমাদের টলিপাড়ায়। টলিপাড়াটা এমন হয়ে গেছে মানে নরক। আমরা যেমন বলি না, আমরা কেউ স্বর্গে যায় নরকে যায়, যেতে হয় না। টলিপাড়ায় ঢুকলে আমরা নরক দেখতে পাই, যেটা আগে স্বর্গ ধরে খারাপ করা হয়েছে। আর যতই ভালো কাজ জানি আমরা কাজ পাবো না, কারণ আমাদের কাটমানি দিতে হবে। আমরা যদি এটুকু পাই, ওনাদের এতটা কাটমানি, তাহলে আমরা ঘরে কি নিয়ে যাব, সংসার কী করে চলবে, আমরা ফ্যামিলি কী করে চালাবো, নিজে কী করে চলবো, অসম্ভব ব্যাপার। তারপর ওদের অনেক কিছু ব্যাপার আছে। এখন যারা কাজ পাচ্ছে তারা সব নিজেদেরই লোক, সব যারা মানে বলা যায় না যে উঠে বসে বসবে, সব কিছু এই চলছে, নোংরামি চলছে। মেন কথা নোংরামি চলছে টলিপাড়ায়। এই তো সকালে ভাবছি যে কালকে কী হবে, আবার বিকেলে ভাবছি যে পরের দিন সকালে কী হবে। মানে কাজ জেনে যদি ভালো কাজ করে, এত বছর যদি ইন্ডাস্ট্রিতে থেকে এত বছর কাজ করে যদি সব ভাবতে হয়, তাহলে কাজ করার মানে কী হয়? কিছুই না। যে খুব ভালো মানে সাউন্ড রেকর্ডার, আমার সাথে দেখা হলো, ভালো লেখক যে রাইটার, তাদের সাথে আমার দেখা হয়, ভালো মেকআপ আর্টিস্ট আরও আছে, আমি যে ভালো তা না, আরও আছে। কেউ মুদিখানা দোকানে কাজ করছেন, যে রাইটার, সোনারপুরে বাড়ি, একটা বই খাতার দোকানে কাজ করছেন, সে অনেক কষ্ট করে কিন্তু অনেক কিছু করেছেন। কেন? ভালো স্টোরি নিতে গেলে কাটমানি দিতে হবে। তো কাজ জানো না জানো, হ্যাঁ তুমি আমার কাজ জানা দরকার নেই, কাটমানি মাস্ট। তারপরে আপনারা তো টিভি খুললেই সিনেমা দেখেন, সিরিয়াল দেখেন। আপনারা হয়তো ওপার থেকে ভাবেন যে এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা খুব ভালো আছে, শান্তিতে আছে, গাড়ি চড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ভালো খাওয়া দাওয়া করছে। কিন্তু না, আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ানস আমরা যারা আছি তাদের প্রত্যেকেরই অনেক যন্ত্রণা আছে, অনেক দুঃখ আছে। বিশেষ করে এখন যা পরিস্থিতি, তাতে দুবেলা ভাত রুটি জোগাড় করার মানে সংস্থানটুকু আমাদের ঠিকভাবে আসছে না। তো সেই নিয়ে অনেক যন্ত্রণা আছে আমাদের, কিন্তু কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না, কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমি ভালো নেই। ইন্ডাস্ট্রি শেষ, ইন্ডাস্ট্রি শেষ, ইন্ডাস্ট্রি শেষ। এখন বললে পরে হয়ে যাবে কী বলতো, আমার ঘরে কালকে গুন্ডা বাড়ি দেবে, এ করে দেবে, অনেক কিছু করে দেবে। বাবা, আমি দর্শকদের জানানোর জন্য প্রথমে একটা প্রশ্ন করব যে কতদিন ধরে আপনি কাজ করছেন? আমি 1983 থেকে কাজ। প্রথম ছবি হয়েছিল দুটি পাতা, অসি চট্টোপাধ্যায় আক্রোশ দুটি পাতা, ওই ছবির আমি ছিলাম, ঠিক আছে? ফাইট মাস্টার। আচ্ছা, হ্যাঁ, ফাইট মাস্টার না, ওই তখন ফাইটার ছিলাম আমি, ঠিক আছে? আজকে অনেকে হয়েছে, আমার সিনিয়রও রয়েছে, বিমলা রয়েছে, খোকনদা রয়েছে, কিন্তু কাউকে তো অসম্মান করলে চলবে না। কিন্তু ওই সম্মানটার মতন এখন সম্মান নেই। তখনকার যে ইন্ডাস্ট্রি আপনি দেখেছিলেন আর আজকের যে এই টলিগঞ্জ, টলিপাড়া আপনি দেখছেন, কি অনেক তফাৎ, অনেক। ব্যাকডেট এখানে লোকে খেতে পাচ্ছে না, এখানে লোক খেতে পাচ্ছে না। আমরা তখন খেতে পেয়েছি, আমরা ডেলি 5 টাকায় ছবি শুটিং করতাম, 9 টাকা 100 টাকা দিয়ে কাজ করেছি, কিন্তু খেতে পেয়েছি। কিন্তু এখন খেতে পাচ্ছি না।
কেন খেতে পাচ্ছেন না? এদের উৎপাত, কাজ নেই। আজকে আজকে আপনি একটা সত্যি কথা বলবো, কি মনে করবে না, আজকে সুরেন্দ্র ফিল্মস, ভেঙ্কটেশ ফিল্ম, অশোক ধানুকা, কেউ আজকে ইন্ডাস্ট্রিতে নেই, কেউ ইন্ডাস্ট্রিতে নেই। কেন চলে গেলেন? কেন চলে গেল এদের উৎপাতে। কষ্টে রয়েছে। কষ্টটা কিসের? কষ্ট রয়েছে এইটাই, পাশে কেউ নেই। টালিগঞ্জের এই ডিক্টেটরশিপ নিয়ে টলিপাড়ার অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কলাকুশলীরা কি বলছেন তার কিছুটা তুলে ধরলাম আপনাদের সামনে। আর যা দেখালাম সেটা হিমশৈলের চূড়া মাত্র। যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে তাতে দেখা যাবে শীঘ্রই হীরক রাজার মতো সিন্ডিকেট রাজ স্বৈরাচারে মূর্তির দড়িতে টান পড়বে। আর টলিউড জুড়ে প্রতিধ্বনিত হবে, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, বা দড়ি ধরে মারোটা রাজা হবে খান খান। টলিউডের এই স্বৈরাচার সামনে আনার সাহস দেখিয়েছে একমাত্র আমরা, ট্রাইব টিভি বাংলা। তবে এখানেই থেমে থাকবো না। বিশ্বাসে অবিশ্বাসের আগামী পর্বগুলিতেও টলিউডের এই স্বৈরাচারের ক্রমশ পর্দাফাশ করব এবং এর শেষ দেখেই ছাড়বো আমরা। তবে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।